আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অষ্টম অধ্যায়ের 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দেব। তো 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন এটি কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের উপর ফোকাস করে করা হয়েছে। তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এরকম নগদ প্রাপ্তি বা প্রদানের বাইরে যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলা দেখাইতে হবে এবং সেগুলা যে কত টাকা রয়েছে সেটার মোট পরিমাণ নির্ণয় করে দিতে হবে। খ নম্বর প্রশ্ন বলছে নগদ প্রাপ্তি যাবে না, গ নম্বর প্রশ্ন বলছে নগদ প্রদান যাবে না। ওকে, প্রশ্ন ক্লিয়ার। এখন আমরা উদ্দীপকটা পড়ে কি করব একটু বোঝার চেষ্টা করব। দেখো, নগদ প্রাপ্তি জাবেদায় বা নগদ প্রদান জাবেদায় যেটাই হোক না কেন, আমরা কিন্তু প্রতিটি হিসাব লেখার জন্য কি করি, কমপক্ষে 2টি কলামে এন্ট্রি দিই। এখন দেখো, এই যে বলা আছে রাজশাহী মডার্ন স্টোরের 2025 সালে মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তো মার্চের 1 তারিখে বলা আছে নগদ তহবিল 57,500 টাকা, নগদ তহবিল 57,500 টাকা। তার মানে কি, এই নগদ তহবিলটা এটা যদি তুমি নগদান বইতে ধরো তাহলে ব্যালেন্স বিডি দিয়ে লিখে ফেলবা একটা কলামে, কিন্তু নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় যদি লিখতে যাও এটিকে 2টি কলামে লিখতে পারবা। একটা হয়তো ব্যালেন্স বিডি দিয়ে নগদ প্রাপ্তির কলামে লিখলা, নগদান হিসাবে লিখলা, আরেকটি কোন কলামে লিখবা, লেখা যাবে না। তাইলে এটা নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না, এই জাবেদাটা নগদ প্রাপ্তি প্রদান বহির্ভূত, ক নম্বর প্রশ্নে যাবে। ওকে, এরপরে দেখো মার্চের 2 তারিখ নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। দেখো, নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদা যেটাই বলো না কেন সেখানে কিন্তু নগদ টাকা এবং ব্যাংক রিলেটেড লেনদেনগুলা যায়, নগদ এবং চেক, নগদ এবং চেক দুইটা লেনদেনে যাবে। তার মানে কি, চেক পাইলে নগদ প্রাপ্তির সমান, চেক প্রদান করলে নগদ প্রদানের সমান। তাইলে এখানে দেখো নগদে 10,000 টাকা এবং চেকে 15,000 টাকা, দুইটাই নগদ, চেক এবং নগদ দুইটাই একসাথে করে দুইটাই নগদ মনে করবা। নগদে মোট 10,000 আর 15,000 মোট কত, 25,000। এই 25,000 টাকা চলে গেছে, কিসের কারণে চলে গেছে, পণ্য ক্রয় করেছো এর জন্য। তার মানে কি, নগদান হিসাব ক্রেডিট হয়ে গেছে, পণ্য ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবের ঘরে 25,000 টাকা, নগদানের হিসাবের ঘরেও কিন্তু 25,000 টাকা। তোমাদেরকে জাস্ট কনফিউশন করার জন্য এখানে 10,000 টাকা নগদ এবং 15,000 টাকা চেকে এটি উল্লেখ করে দিয়েছে, বাট দুইটা একসাথেই করে নগদ প্রদান জাবেদায় দিতে হবে। এরপরে মার্চের 5 তারিখ বলা আছে পণ্য বিক্রয় 45,000 টাকা। ওকে, ভালো কথা, 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। তো চেকে দাও আর নগদে দাও, যেভাবেই দাও পাও সেটি কিন্তু তোমার নগদ প্রাপ্তি, চেক পাওয়া আর নগদ টাকা পাওয়া একই সমান। তার মানে 100%ই আমি নগদে পাইছি, 60% চেকে পাইছে আর বাকিটা নগদে পাইছে, তার মানে কি 100% নগদে পাইছে। তো এখানে নগদ প্রাপ্তি যাবে দেয়, এটা যাবে। তাহলে নগদান হিসাব ডেবিট 45,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 45,000 টাকা হবে। হ্যাঁ, মার্চের 10 তারিখ বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা। এতটুকু আগে দেখো, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তার মানে কি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে টাকা চলে গেছে, তাইলে নগদ প্রদান জাবেদা যাবে। এরপরে দেখো পণ্য উত্তোলন 1,000 টাকা, এটা জাবেদা কি হবে বলো তো, জাবেদা তোমাদের অবশ্যই পারার কথা, পণ্য উত্তোলন 1,000 টাকা। তো পণ্য উত্তোলন 1,000 টাকা, এটি জাবেদা হবে ক্রয় হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কোথাও নগদ কথা উল্লেখ নাই, তার মানে এটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। এই যে 1,000 টাকার এই অংশটুকু নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না, তাইলে এটাও ক নম্বর প্রশ্নের অংশ। ঠিক আছে, তাইলে 1 তারিখেরটা আর 10 তারিখের এই যে পণ্য উত্তোলন এই অংশটুকু ক নম্বর প্রশ্নে অংশে যাবে। এরপরে মার্চের 11 তারিখ বলা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ওকে, ব্যাংক থেকে ঋণ নিয়েছো, তার মানে কি নগদ টাকা প্রাপ্তি হয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে, তাহলে অন্যান্য হিসাব ক্রেডিটে বসাই দেব, প্রাপ্তির ঘরে যাবে এটা। মার্চের 14 তারিখে বলা আছে সাদমান এন্টারপ্রাইজের 30,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 032541 নং চেক প্রদান করে 29,000 টাকা। তাইলে এখানে প্রদান করেছি, চেক প্রদান করা আর নগদ টাকা প্রদান করা একই জিনিস। তাইলে 30,000 টাকা পাওনা ছিল সাদমান, সেটা পূর্ণ নিষ্পত্তি, মানে নিষ্পত্তি করছি 29,000 টাকা দিয়ে। ওকে, তার মানে 1,000 টাকা বাট্টা পাইছে, বাট্টার ঘরে 1,000 টাকা লিখবো আর নগদের ঘরে 29,000 টাকা লিখবো এবং 1,000 আর 29,000 যোগ করলে মোট 30,000 হয়। এই 30,000 টাকা কিসে লিখবো, প্রদেয় হিসাবের ঘরে লিখবো 30,000 টাকা। ওকে, এরপরে দেখো মার্চের 17 তারিখ সুপ্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি, এখানে কি ঘটছে, প্রাপ্তি ঘটছে। তাহলে সুপ্তির নিকট
24,250 টাকা প্রাপ্তি ঘটছে। তার মানে কি 750 টাকা কিন্তু এখনো পাওয়া যায় নাই। এটা পণ্য নিষ্পত্তি হয়েছে 25,000 টাকা। 24,250 টাকা দিয়ে 25,000 টাকার পণ্য নিষ্পত্তি হয়েছে। তার মানে কি 750 টাকা বাট্টা রয়েছে। তাহলে বাট্টার ঘরে 750 টাকা যাবে, আর নগদ প্রাপ্তির ঘরে, নগদান হিসাবের ঘরে যাবে 24,250 টাকা। দুইটা যোগ করলে 25,000 টাকা হবে। এটি প্রাপ্য হিসাবের ঘরে যাবে। কোথায় যাবে? প্রাপ্য হিসাবের ঘরে। তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। এরপরে মার্চের 22 তারিখ বলা আছে দোকান ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 20,000 টাকা। তার মানে নগদ টাকা চলে গেছে, চেক চলে, ব্যাংক থেকে টাকা চলে যাওয়া, নগদে চলে যাওয়া একই কথা। আপাতত নগদ প্রাপ্তি যাবে, নগদ প্রাপ্তি প্রদান জাবেদাতে। ঠিক আছে, তাহলে এখানে নগদ টাকা চলে গেছে মনে করো, তাইলে প্রদান জাবেদায় যাবে, নগদ প্রদান জাবেদায় যাবে। চেক নাম্বার দেওয়া আছে, নগদ প্রদান জাবেদায় কিন্তু নতুন একটি কলাম চেক নাম্বার দিতে হয়। অনেকে এটা ইগনোর করে। যদি চেক নাম্বার প্রশ্নে দেওয়া থাকে তাহলে ইগনোর করার কোনো অপশন নেই, এটাকে দিতেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রদান জাবেদায় যাবে। ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় করা হলো, তাইলে বিক্রয় করে টাকা পেয়েছো, পাইলে নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। কোথায় যাবে? নগদ প্রাপ্তি জাবেদায়। ওকে, মার্চের 27 তারিখে এটি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। এইটা পুরাতন কম্পিউটারকে অফিস সরঞ্জাম হিসেবে লিখতে হবে। এরপরে মার্চের 31 তারিখ বলা আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। ভালো কথা, ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে তোমার ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংকে টাকা বাড়লে আর নগদ টাকা বাড়লে একই কথা, নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। কোথায় যাবে? নগদ প্রাপ্তি জাবেদায়। এটা ব্যাংক সুদ হিসাবে লিখতে হবে। তাহলে অনেকে কিন্তু মনে করবা যে ব্যাংক সুদ হিসাব এটিও কিন্তু নগদ প্রাপ্তি প্রদান জাবেদা বহির্ভূত, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে নগদ প্রাপ্তি প্রদান জাবেদার বহির্ভূত দুইটা এন্ট্রি পাইলাম। একটা হলো মার্চের 1 তারিখে 57,500 টাকা, আর মার্চের 10 তারিখে 1,000 টাকা। এইটা তাহলে ক নম্বর প্রশ্ন কি বলছে? নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো। তাহলে পরিমাণ কিভাবে নির্ণয় করবা? দেখো, ক নম্বর প্রশ্ন, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। তাহলে মার্চের 1 তারিখে নগদ তহবিল ছিল 57,500 টাকা, তারপরে মার্চের 10 তারিখে পণ্য উত্তোলন ছিল 1,000 টাকা। এই দুইটা যোগ করলে কত হবে? 58,500 টাকা। এটা আমাকে ক্লোজ করে দিতে হবে। কি করতে হবে? 58,500 টাকা ক্লোজ। এটি হলো মোট নগদ প্রাপ্তি প্রদান জাবেদা বহির্ভূত লেনদেনের মোট পরিমাণ। ঠিক আছে, এরপরে খ নম্বর প্রশ্ন বলেছে কি উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তাইলে এগুলো একটু ইরেজ করে দিই, আমার নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে খুব সহজ হবে। দেখো ইরেজ করে দিচ্ছি এগুলো। দিয়ে আমি নগদ প্রাপ্তির যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু খুঁজে বের করব। নগদ প্রাপ্তি, হ্যাঁ, তাইলে নগদ প্রাপ্তি কি আছে? দেখো, পণ্য ক্রয় করলে তো টাকা চলে যায়, পণ্য বিক্রয় করলে টাকা আসে, তাইলে এটা নগদ প্রাপ্তি। তারপর ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করলে তো চলে যাবে। ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা প্রাপ্তি। তারপরে হলো কি প্রদান করছে, চেক প্রদান, টাকা চলে গেছে, শক্তির নিকট থেকে প্রাপ্তি, তাইলে এটা প্রাপ্তিতে যাবে। তারপরে পুরাতন কম্পিউটার বিক্রয় করে প্রাপ্তি হয়েছে, ব্যাংক সুদ হয়েছে। এই কয়টা? তাহলে 5 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 27 তারিখ আর 31 তারিখ, এই কয়েকটা হবে। তাহলে 5 তারিখে লেনদেনটা কি আছে? পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে অবশিষ্টাংশ নগদে। ঠিক আছে, তাহলে নগদে আর চেক পাওয়া একই কথা, নগদ প্রাপ্তি যাবে, পুরাটাই যাবে। তাহলে 45,000 টাকায় যাবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কি লিখবো? মডার্ন স্টোরের যা নগদ প্রাপ্তি যাবে তারিখ 2025 মার্চের 5 তারিখ। বিক্রয় হিসাবে গেলে লিখবো, তাহলে নগদান হিসাব ডেবিট 45,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 45,000 টাকা। ওকে, এরপরে দেখো 11 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, নগদ টাকা পাইছি 50,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হিসাব খাতে এখানে লিখবো ব্যাংক ঋণ হিসাব, এখানে তাইলে 50,000 টাকা নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ নামে কোনো কলাম নেই, তাইলে অন্যান্য হিসাব ক্রেডিট, সেইখানে 50,000 টাকা বসাই দিব। ওকে, এরপরে বলা আছে 17 তারিখে বলা আছে শক্তির নিকট থেকে প্রাপ্তি 24,200 টাকা, কিন্তু 25,000 টাকা নিষ্পত্তি করা হয়েছে, তাহলে 24,250 টাকা পেয়েছে। তাহলে নগদান হিসাব ডেবিট 24,250 টাকা, বাট্টা হিসাব ডেবিট 750 টাকা, দুইটা যোগ করলে প্রাপ্য হিসাব ক্রেডিট 25,000 টাকা তো হবে। তো ক্রেডিট হিসাব খাতে এখানে যার কাছ থেকে টাকাটা পেয়েছি তার নাম লিখবো। কি লিখবো? সুপ্তি হিসাব বা সুপ্তি। এরপরে দেখো বলা আছে ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় করা হলো, তার মানে নগদ টাকা পেয়েছো, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে। তাহলে অফিস সরঞ্জাম এখানে ক্রেডিট হিসাব খাতে লিখবো, নগদান হিসাব ডেবিট 9,000 টাকা, অন্যান্য হিসাব ডেবিট ক্রেডিট 9,000 টাকা, কারণ অফিস সরঞ্জামের নামে কোনো কলাম নেই। ওকে, এরপরে দেখো
কি বলা আছে 31 তারিখে, মার্চের 31 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 টাকা, তাইলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাইলে এখানে ক্রেডিট হিসাব খাতে লিখবো ব্যাংক সুদ হিসাব, আর ব্যাংক হিসাবের জায়গায় ব্যাংক হিসাব ডেবিটের জায়গায় নগদান হিসাব ডেবিটের টাকাটা বসাই দিব, আর ব্যাংক সুদ নামে কোনো কলাম নাই, অন্যান্য হিসাবে কলামে 1000 টাকা বসাই দিব। তো এই ছিল নগদ প্রাপ্তি জাবেদা। এখন নগদ প্রাপ্তি জাবেদা নগদ ডেবিট এইটার কলামটা যোগ করব, 45,000, 50,000, 24,250, 9,000 আর 1,000 যোগ করলে 1,29,250, 750 এটাই হবে, 45,000 এটাই হবে, 25,000 এটাই হবে, 50,000, 9,000 আর 1,000 যোগ করলে 60,000 হবে। এখন তাইলে দুইটা ডেবিট রয়েছে, 1,29,250 আর 750 যোগ করলে 1,30,000 হবে। তিনটা ক্রেডিট হয়েছে, 45,000, 25,000 আর 60,000 যোগ করলে 1,30,000 হবে। অর্থাৎ দেখো মোট ডেবিট এবং মোট ক্রেডিট অবশ্যই সমান। তো মোট ডেবিট মোট ক্রেডিট এই জিনিসটা দেখায় দেবা নিচেও, অবশ্যই দেখায় দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যদিও অনেক টিচার বলবে এতটুকু করলেই হবে, কলামটুকু করলেই হবে, আর লাগবে না, কিন্তু তুমি যদি এটা করে দাও বুদ্ধিমানের কাজ হবে, তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে এক্সামিনার মনে করবে এবং দেখা যাবে যে অনেক ছোট ছোট ভুল এটা কনসিডার করবে তখন। ওকে, গ নম্বর প্রশ্ন বলছে মডার্ন স্টোরে মার্চ মাসে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে নগদ প্রদান জাবেদা 1 নাম্বার ব্যতীত, 1 তারিখ, মার্চের 1 তারিখ ব্যতীত বাকি যেগুলো রয়েছে কি, মার্চের 2 তারিখ রয়েছে, তারপরে মার্চের 10 তারিখ, মার্চের 22 তারিখ, এই তিনটি রয়েছে। এই তিনটা আমরা নগদ প্রদান জাবেদায় বসাই দিব। তাইলে নগদ প্রদান জাবেদা কি করব, মডার্ন স্টোরের নগদ প্রদান জাবেদা। তাইলে প্রথমে আমরা কি করব, মার্চের 2 তারিখে যেটি রয়েছে নগদে ও চেকে পণ্য ক্রয় 10,000 টাকা এবং 15,000 টাকা, তাহলে মোট কত হলো 25,000 টাকার পণ্য ক্রয় করেছে। নগদ টাকা দেওয়ার চেক টাকা দেওয়ার দুইটাই নগদ প্রদানের সামিল, এই জন্য নগদ প্রদান যাবে না, নগদানে ঘরে দুইটার যোগফল দিব, 10,000 আর 15,000 দুইটাই দিব। ঠিক আছে, অনেকে কিন্তু এখানে ভুল করে শুধু 10,000 টাকা দেয়, ঠিক আছে, এটা দেওয়া যাবে না, দুইটাই দিতে হবে। তাইলে মার্চের এটা 2 তারিখ হবে, আমি ভুল করে 1 তারিখ লিখে ফেলছি। তাইলে ক্রয় হিসাব লিখবো এখানে, অবশ্যই কিন্তু এখানে চেক নাম্বারের কলামটা দিতে হবে, কারণ চেক নাম্বারে যেহেতু চেক নাম্বার দেওয়া আছে। ক্রয় হিসাব লিখে এখানে ক্রয় হিসাব ডেবিট 25,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা বসাই দেব। ওকে, এরপরে দেখো 10 তারিখ আছে, 10 তারিখ হলো ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এই অংশটুকু যাবে, এটা যাবে না। হ্যাঁ, এটা তো নগদ প্রদান প্রাপ্তি প্রদানের বহির্ভূত লেনদেন, তাইলে এটা যাবে না, তাইলে এটা নগদ টাকা চলে গেছে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাইলে উত্তোলন হিসাব এখানে লিখবো। তাইলে অন্যান্য হিসাব, উত্তোলন হিসাব নামে ডেবিট নামে কোনো কলাম নেই, তাইলে অন্যান্য হিসাব ডেবিটের কলামে 4,000 টাকা বসাবো, নগদান হিসাব ক্রেডিট কলামে 4,000 টাকা বসাবো। ওকে, এরপরে দেখো 14 তারিখে বলা আছে সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে একটা চেক নাম্বার দেওয়া আছে, চেক প্রদান করা হয়েছে 29,000 টাকা, তার মানে নগদ টাকা 29,000 টাকা কমে গেছে, বাট্টা পাইছি 1,000 টাকা। তাইলে এখানে লিখবো সাদমান এন্টারপ্রাইজ, অবশ্যই চেক নাম্বারটা কিন্তু এখানে বসাই দেবো, 032541, এটা চেক নাম্বার প্রশ্নে দেওয়া আছে, দিয়ে নেব। প্রদেয় হিসাব 30,000 টাকায় ডেবিট দিয়ে দেবো, আর নগদান হিসাব ক্রেডিট 29,000 টাকা এবং প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা, দুইটা যোগ করলে 30,000 টাকা হবে। ঠিক আছে, অবশ্যই মিলতে হবে ডেবিট ক্রেডিট। এরপরে দেখো কি বলা আছে, 22 তারিখে বলা আছে দোকান ভাড়া পরিশোধ করা হয়েছে, চেক নাম্বার দেওয়া আছে 032651, ঠিক আছে। তাইলে দোকান ভাড়া বাবদ, তাইলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই যে ভাড়া নামে তো কোনো কলাম নাই, অন্যান্য হিসাবে এখানে বসাই দিলাম 20,000 টাকা, নগদান হিসাবে কত 20,000 টাকা বসাই দিলাম। এখন আমাদের কাজ করতে হবে, কি করতে হবে, এগুলো যোগ করতে হবে, 25,000 25,000ই হবে, 30,000 30,000ই হবে, 4,000 আর 20,000 যোগ করলে 24,000 হবে, 25,000 4,000 29,000 আর 20,000 যোগ করলে 78,000 হবে, 1,000 যোগ করলে 1,000ই হবে। ঠিক আছে, তাহলে মোট ডেবিট, ডেবিট কয়টি রয়েছে, 3টি, 25,000 30,000 আর 24,000 যোগ করলে 79,000 টাকা হবে। এরপরে কি আছে, 78,000 আর 1,000 যোগ করলে কত হবে, 79,000 টাকা মোট ক্রেডিট। ঠিক আছে, মোট ক্রেডিট 79,000 টাকা, মোট ডেবিটও 79,000 টাকা। তো এই ছিল 3 নাম্বার প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান পেয়ে গেছো। তারপরেও যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো সাজেশন থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।